নমস্কার স্টুডেন্ট, আজ তোমাদের পার্সেন্টেজ 2 এর নতুন অঙ্ক নিয়ে আবার হাজির হলাম। ইজি ওয়ে ফর জব চ্যানেলে স্বাগত। তোমরা দেখো পার্সেন্টেজ 2 এর কিছু অঙ্ক আজকে তোমাদেরকে করে দেখাবো। আগের দিন পার্সেন্টেজ 1 এর অঙ্ক ছিল, সেখানে কিছু সূত্র ছিল, সেগুলো সব দেখা হয়ে গেছে আশা করি তোমাদের। তো আজকে কিছু সূত্র লেখার নেই, সেই সূত্রের অ্যাপ্লিকেশান ধরে কিছু অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। ইম্পর্টেন্ট অঙ্ক আমি খুঁজে বার করেছি, সেগুলোই তোমাদেরকে করে দেখাবো। দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করে দেবে এবং লাইক করতে ভুলবে না। দেখো, ফার্স্ট কোশ্চেন তোমাদের কি বলছে? 1 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু 5 লিটার অফ অ্যালকোহল। মানে 1 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু 5 লিটার অফ অ্যালকোহল ওয়াটার সলিউশন কন্টেনিং 40% অ্যালকোহল স্ট্রেংথ। এইটুকুনির মানে আগে ভালো করে বোঝো। এর মানে বলছে এই 1 লিটার অফ ওয়াটার অ্যাজ ইজ অ্যাডেড, এটা পরে ভাবো। আগে বলছে যে 5 লিটার একটা অ্যালকোহল স্ট্রেংথ আছে, মানে অ্যালকোহল আর ওয়াটার মিশানো আছে, অ্যালকোহল আর ওয়াটার মিশানো আছে, মিশিয়ে সলিউশনটা আছে কত? 5 লিটার। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বলছি যে 5 লিটারের যে সলিউশনটা আছে তার মধ্যে 40% হচ্ছে অ্যালকোহল আছে। তাহলে তুমি আগে কি করে নেবে? 5 লিটারের মধ্যে 40% যদি অ্যালকোহল থাকে তাহলে অ্যালকোহলটাকে বার করছো, কোনো সমস্যা নেই। তাহলে অ্যালকোহল যদি বার করো, দেখো কত হচ্ছে? 2 লিটার অ্যালকোহল হলো। অ্যালকোহল কত হলো? 2 লিটার হলো অ্যালকোহল। ভালো করে দেখো, 2 লিটার অ্যালকোহল হলো। এরপরে বলছে যে 1 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড, মানে এর মধ্যে যদি 1 লিটার ওয়াটার অ্যাড করো তাহলে কিন্তু অ্যালকোহলের কোনো পরিবর্তন হয়নি। ওয়াটার তাহলে কত? এখানে দেখো, আগে কি ছিল? 5 লিটারের মধ্যে ওয়াটার ছিল, তাহলে কত? 3 লিটার, যেহেতু 2 লিটার অ্যালকোহল পেয়েছো। ঠিক আছে, কিন্তু এখন বলছে 1 লিটার ওয়াটার অ্যাড করছো, তাহলে ওয়াটার কত হচ্ছে? 4 লিটার। কিন্তু ওয়াটার নিয়ে কোনো সমস্যা নেই। তোমার এখানে বলছে যে নতুন যে মিশ্রণটা হচ্ছে, দেখো, দ্য স্ট্রেংথ অফ দ্য অ্যালকোহল ইন দ্য নিউ সলিউশন, মানে নতুন সলিউশনে অ্যালকোহলের স্ট্রেংথ কত। তাহলে এখন অ্যালকোহল কি আছে? সেই 2 আছে, 2 আছে, কিন্তু এখন সলিউশনটার পরিমাণটা বেড়ে গেছে। আগে ছিল কত বলো? 5, এখন হলো কত? 6। তাহলে 6-এর মধ্যে এখন 2, তাহলে কত? মানে এটা বলছো বের করছে আসলে পার্সেন্টেজ। কার পার্সেন্টেজ? অ্যালকোহলের পার্সেন্টেজ। তার মানে সেই স্ট্রেংথ বার করা। তাহলে 2-এর মধ্যে 6, 100-তে কত? কেটে দাও এটা, 3, মানে 100/3%, মানে 33.13%। এটাই অ্যান্সার। ভালো করে দেখে নাও, কিচ্ছু নেই, অঙ্কটা একদম সহজ। বাংলায় হলো কি, যে 5 লিটার সলিউশনের মধ্যে যেখানে অ্যালকোহলের পার্সেন্টেজ আছে 40, তার মধ্যে 1 লিটার জল যোগ করা হলে যে নতুন দ্রবণ হলো তাতে অ্যালকোহলের স্ট্রেংথ কত, মানে অ্যালকোহলের পার্সেন্টেজটা কত, সেটা এখানে দেওয়া রয়েছে। দেখো, পরের কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন খুবই আসে, রেলে আসে, এসএসসিতেও আসে, রেলওয়ে জবেও আসে, এসএসসিতেও আসে। তাই এই অঙ্কটা একদম সহজ, এক দেখায় সবাই করে দিতে হবে। তো অঙ্কটার মধ্যে সহজ যতই হোক, কিন্তু বোঝার ব্যাপার তো থাকে যায়। তো বোঝার জিনিসটা দেখো, বলছে কি, এ ডিসঅনেস্ট ডিলার, মানে একজন অসৎ ব্যবসায়ী, ক্লেমস টু সেল হিজ গুডস, মানে সে বিক্রি করছে এবং বলছে যে সে কস্ট প্রাইসেই বেচছে, মানে তার কোনো লাভ রাখছে না। কিন্তু সে কি করছে? সে ফলস ওয়েট ব্যবহার করছে, মানে কম দিচ্ছে, ওয়েটে সে কম দিচ্ছে। কি দিচ্ছে? 1 কেজির বদলে 900 গ্রাম দিচ্ছে। এই জায়গাটা ভালো করে বলছে, একজন অসৎ ব্যবসায়ী, সে কেনা মূল্যই বেচছে, কিন্তু 1 কেজির জায়গায় 900 গ্রাম দিচ্ছে। তাহলে তার লাভ কত? এই জায়গাটা ভালো করে দেখো। তাহলে তুমি নর্মালি সহজ হিসাবে ভাবো যে সে 1 কেজি জিনিস, মানে 1 কেজি ভাবো তুমি 1000 গ্রাম, তাহলে ভাবো 1000 গ্রাম জিনিসটা 1000 টাকায় কিনেছে। ভালো করে ভাবো, 1000 রুপিসে কিনেছে, কিন্তু সে 900 গ্রাম, তাহলে 900 গ্রামের দাম কত দাঁড়াবে? তুমি ভাবো 900 গ্রামের দাম দাঁড়াবে তাহলে 900 টাকা।
কিন্তু এই 900 টাকা কেনা জিনিসটা সে বিক্রি করছে কি বলে, 1 কেজি বলে। তার মানে সে 900 টাকার যে জিনিসটা সেটা সে বেচছে ক টাকায়, 1000 টাকায়। তাহলে 900 টাকা যদি ক্রয় মূল্য হয়, সিপি মানে 900 টাকা যদি হয়, তাহলে সে বিক্রি করছে কত, ধরো ভাবো এসপি 1000 টাকা, 1000 রুপিস। তাহলে তো লাভ হচ্ছে কত, 1 মানে 100 টাকা। তাহলে আমি কি বলেছি, গেইন পার্সেন্ট বার করতে বলেছি, আমি তো আগেই শিখেছি। গেইন পার্সেন্ট মানে লাভটা লিখবা, তাহলে লাভ লিখবা উপরে। আর ক্রয় মূল্য কত, 900 টাকায় কিনেছে জিনিসটা, তো সে 900 টাকায় কিনেছে, 900 টাকার জিনিসটা তো সে 1000 টাকায় বেচছে। মানে 900 টাকার জিনিসটা, 900 গ্রাম জিনিসটা সে 1 কেজি বলে চালাচ্ছে। তার মানে সে 900 টাকায় 100 টাকা লাভ করছে। তাহলে 100 টাকায় কত লাভ করছে, এই অঙ্কটা কিচ্ছু করা লাগবে না। দেবে এটা দেবে 100/9, 11.9% গেইন। এই অঙ্কটা এইসব কিচ্ছু ভাববো না, এখান থেকে দেখবো ফলস ওয়েট ব্যবহার করেছে 1 কেজি, 1 কেজি মানে 1000, তার মানে 1000 মানে কত থেকে কত বেশি হচ্ছে, 100, তার মানে 100তে 900, তাহলে 100%-এ কত, এটা বের করলে এই গেইন পার্সেন্টে বেরোবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝে নেবে, বের করবে। মানেটা আগে বুঝবে যে একজন অসৎ ব্যবসায়ী একটা জিনিস বেচছে ক্রয় মূল্যে, কিন্তু সে দেওয়ার সময় 1 কেজির বদলে দিচ্ছে 900 গ্রাম, তাহলে তার লাভ কত। তাহলে জিনিসটা সে 1 কেজি কিনে, জিনিসটা সে 900 গ্রামের কিনাতে সে 1 কেজিতে বেচছে, তাহলে 900 টাকার জিনিস সে 1000 টাকায় বেচছে, তাহলে লাভ হচ্ছে কত, 100 টাকা। তাহলে 100 টাকা যদি 900 টাকা লাভ হয়, তাহলে পার্সেন্টেজে কত সে হচ্ছে এটা। দেখো 3 নম্বর কোয়েশ্চেনটি ভালো করে বোঝো আগে। এই টাইপের অঙ্ক 1 নম্বর পার্সেন্টেজের একেতে যে ভিডিওটা দিয়েছি তাতে দেওয়া আছে, আগে তুমি দেখো ভালো করে। বলছে ইফ দ্য প্রাইস অফ দ্য ইরেজার ইজ রিডিউসড বাই 25%, এ পার্সন ক্যান বাই 2 more ইরেজার ফর ₹1। এইটুকুনি মানে বললো, যখন ইরেজারের দাম 25% কমলো, তাহলে এক ব্যক্তি 1 টাকায় আগে যা পেত, 1 টাকায় আগে যা ইরেজার পেত, 1 টাকায় আগে যা রাবার পেত, ভাবো রাবার পেত, এখন তার চেয়ে 2টো বেশি পাচ্ছে। ক্যান বাই 2 more ইরেজার ₹1। তাহলে হাউ মেনি ইরেজার আর অ্যাভেলেবেল ফর ₹1। তাহলে আগে 1 টাকায় কতগুলি ইরেজার পাওয়া যায়, বা এখন কত পাওয়া যায়, যদি কমে তবে 2টো বেশি পাওয়া যাবে, তাহলে এখন কত পাওয়া যাচ্ছে এটা ভাবতে হবে। তাহলে ভাবো যে 1 টাকা জিনিসটা 25% দাম কমেছে, তাহলে 1 টাকা যদি 25% কমে, তুমি ভাবো 1 টাকায় যদি তুমি বেচে ফেলো জিনিসটা, তাতে তোমার লস হয়েছে 25%। তাহলে 1 টাকা যদি ক্রয় মূল্য জিনিসটা কী হবে, উপরে 100 হবে, নিচে 125 হবে। তাহলে 1 টাকা জিনিসটা 25% লস হওয়ার পরে বেচেছো 1 টাকায়, তাহলে জিনিসটার ক্রয় মূল্য নিশ্চয়ই 1-এর বেশি হবে। তাহলে ক্রয় মূল্য কত হবে সেইটা তুমি আগে বার করো। তাহলে এখান থেকে 4, এখান থেকে 5, এত রুপিস না, রিডিউস হয়েছে তোমার, সরি এখানে রিডিউস হয়েছে। রিডিউস হওয়া মানে কি, এখানে 75, তাহলে এখানে হবে 3। তাহলে 1 টাকা জিনিসটা ছিল এত টাকায়, কিন্তু তোমার মনে করো 25% কমেছে বলে তুমি এখন 1 টাকায় বেচছো, তাহলে ঠিক আছে। এবার তুমি ভাবো এই রুপিসে তুমি কি করতে, এই যে এই রুপিসটা আগে ছিল, এখন হচ্ছে 1 টাকা রুপিস, তাহলে তোমার কত টাকা কমেছে হিসাব করো, দেখো 1/3 রুপিস কমেছে। তাহলে এই রুপিসটা কমার জন্যে তুমি না 2টো পাচ্ছ, তাহলে 1 টাকায় কত পাওয়া যায়, তাহলে লিখবা কি, এত রুপিসে পাওয়া যায় 2টো ইরেজার, তাহলে 1 টাকায় পাওয়া যায় 2 গুণ, এটা উল্টে যাবে 3/1, তাহলে 60। ভালো করে বুঝে নাও, আগে ভালো করে বোঝো। হচ্ছে ইফ দ্য প্রাইস অফ দ্য ইরেজার ইজ রিডিউস 25%, যদি না একটা ইরেজারের 25% দাম কমে, তাহলে 1 রুপিসে মানে 1 টাকায় 2টো বেশি ইরেজার পাবে। তাহলে হাউ মেনি ইরেজার মানে এখন তাহলে 1 টাকায় কত পাওয়া যায়। তাহলে কি করলাম, যে মনে করো 1 টাকার জিনিসে সে বেচেছে, এখন সে 1 টাকার জিনিসে যদি বেচে,
যদি তার 25% লস হয়, তাহলে 1 টাকা জিনিসটা সে ক টাকায় কিনেছে। লস হলে কিছু ওপরে 100 হবে ক্রয় মূল্য বার করা মানে কি, বা জিনিসটার দাম যদি বেশি থাকতো তাহলে কী হতো, ওপরে 100 হবে, নিচে যোগ অথবা বিয়োগ, যেহেতু ওখানে রিডিউস তাই বিয়োগ, কাটাকুটি করলে কী হলো 4/3 রুপিস। মানে 1 টাকার জিনিসটা ও কিনেছিল কত, 4/3 টাকা, মানে 1-এর বেশি টাকায়। তাহলে তার কত টাকা বেশি লেগেছিল, দেখো এইটা থেকে এটা বাদ দিলাম, তাহলে এত রুপিস। তাহলে এই রুপিসটা কমার জন্যই না সে দুটো পাচ্ছে, তাহলে এই রুপিসে পাওয়া যায় দুটো, তাহলে 1 টাকায় পাওয়া যায় 6টা। তাহলে এখন তো তুমি 1 টাকায় কোনটাই বেচার পর, লস হওয়ার পরে তো এখন তুমি 25% কমার পরে দুটো এক্সট্রা পাচ্ছ। তাহলে কি হয়েছে, তাহলে আগে কত পেতে, 1 টাকায় 6টা পেতে, এখন কত পাবা, এখন বেশি পাবা। চার নম্বর কোশ্চেনটি দেখো তোমরা, এটা দেখে যতটা বড় মনে হবে একদম 1 লাইনের অঙ্ক, আগে মানেটা বুঝে নাও। তোমাদেরকে যেহেতু আমি বলেছি বাংলায় বলবো, সেহেতু বাংলার আগে মানেটা দেখো। দ্য প্রাইস অফ দ্য পেট্রোল ইজ ইনক্রিজড বাই 25%, মানে কোনো পেট্রোলের প্রাইস মানে মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। কি বলেছি, বৃদ্ধি পেয়েছে। গেল, বলেছে বাই হাউ মাচ পারসেন্ট এ কার ওনার শুড রিডিউস হিজ কনজামশন অফ পেট্রোল, মানে সেই যে ব্যক্তি, কোনো এক ব্যক্তি কার ওনার, কারের মালিক, যেহেতু তার দাম বেড়েছে পেট্রোলের, সে কি করছে, পেট্রোলের খরচা কমিয়ে দিচ্ছে। কি বলছে, খরচা কমিয়ে দিচ্ছে। তা কতটা সে খরচা কমাবে বা চালাবে কম গাড়ি, সে কতটা খরচা কমাবে যে আগে যা খরচা হতো তার এখনও সেই একই খরচা হবে, কিন্তু যতই দাম বাড়ুক। মানে সে আগে যদি 5 কিলোমিটার গাড়ি চালাতো, এখন সে হয়তো 3 কিলোমিটার চালাবে, কিন্তু সে আগে যদি 100 টাকা খরচা করতো, এখনও সে খরচাটা 100 টাকায় রাখবে। এই জিনিসগুলো আমি তোমাকে বললাম যে চিনির দাম বেড়েছে, চিনির খরচা কত কমাতে হবে, তার মানে কি চিনির খরচ কমিয়ে দেবে, সেজন্য খরচা যা রাখবে তাই রাখবে। তো এখানেও তার পেট্রোলের দাম বেরিয়েছে, কিন্তু ও পেট্রোলের যে টাকা খরচা করতো তার বেশি খরচা করবে না, তাহলে তার খরচ কমাতে হবে, ব্যবহারটা কমাতে হবে। সেই ব্যবহারটা কতটা কমাবে সেইটা বার করতে দিতে। এই টাইপের অঙ্কগুলো তোমাকে বলেছি কি, যে বৃদ্ধি বা হ্রাস যাই থাকো পরে সেটাও পরে লিখে দেবো। বৃদ্ধি কত, 25%, আর যেহেতু বৃদ্ধি সেহেতু 100-র সঙ্গে যোগ হয়ে গেল, তার পাশে একটা 100 দিবা, পার্সেন্ট দিবা। সেম অঙ্ক যাই থাক, যে চিনির খরচা 20% বেড়েছে, চিনির দাম 20% বেড়েছে, তাহলে সে একই খরচ রাখতে তার ব্যবহার কত কমাবে, সেই একই সেম জিনিস। তাহলে যেহেতু বেড়েছে, তাহলে এখান থেকে লিখে দিলাম কি 25/125 গুণ 100, %20। ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, কিন্তু খুব সহজ এবং শর্ট ট্রিকে হয়, এটাই শর্ট ট্রিক। এটাকে বড় করে ধরে করতে গেলে অনেক বড় হবে, তোমরা এটাই জেনে রাখবে। এই টাইপের অঙ্ক থাকলে যে কোনো কিছুর খরচ বেড়ে গেছে, খরচার দাম বেড়ে গেছে, তাহলে খরচ বা ব্যবহার খরচা তুমি কত কমাবা, সেম। দেখো এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই কোশ্চেনটা বুঝতে গেলে আগে তোমাকে ডায়াগ্রাম আঁকা শিখতে হবে। এখানে অনেক রকমের অনেকে সলিউশন করে, কিন্তু আমি তোমাকে একদম সহজে সলিউশন করে দেখাবো। তুমি সবার আগে বুঝবে ডায়াগ্রামটা কি বলছে। দেখো, ইন এ স্কুল 40% স্টুডেন্ট প্লে ফুটবল অ্যান্ড 50% প্লে ক্রিকেট, মানে একটা স্কুলের 40% স্টুডেন্ট ফুটবল খেলে এবং 50% স্টুডেন্ট ক্রিকেট খেলে। বলছে ইফ 18% স্টুডেন্টস প্লে নেইদার ফুটবল নর ক্রিকেট, মানে 18% স্টুডেন্ট ফুটবলও খেলে না, ক্রিকেটও খেলে না, তাহলে বলছে কত পার্সেন্ট স্টুডেন্ট বোথ খেলে। দেখো বলছে নট ক্রিকেট, দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস প্লেয়িং, এটা হবে প্লেয়িং বোথ ইজ, মানে কি দুটোই খেলে। তাহলে আগে তুমি একটা ডায়াগ্রাম বানাচ্ছি, দেখো ডায়াগ্রামটা আমি 3 রকমের কালার দিয়ে দেখাচ্ছি, সলিউশনে ভালো করে এটা বুঝবে, এটা বুঝে গেলে কোনো ব্যাপার নেই। দেখো বলছে 40% স্টুডেন্ট প্লে ফুটবল, তাহলে এরকম ভাবলাম এখানে 40% ফুটবল খেলে, গেল। বলছে 50% স্টুডেন্ট প্লে ক্রিকেট, এখানে মনে করো 50%। এইবারটা ভালো করে দেখো, তুমি বলো যে স্যার আপনি কেন এই জায়গাটা দাগ দিলেন, এখানে তো আলাদা করে 50 করতে।
ঠিক আছে, এখানে কিন্তু বলেছে দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট প্লেয়িং বোথ, তার মানে কিছু পার্সেন্ট স্টুডেন্ট খেলা করে দুটোই। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি তোমার মতে হতো যে শুধু শুধু 10% স্টুডেন্ট খেলা করে, শুধু 10% স্টুডেন্ট ক্রিকেট খেলে, সেটা আলাদা ব্যাপার, সেটা পরে। আগে তুমি দেখো টোটাল তোমার এখানে পার্সেন্টের মানে কত, 100 জন, মনে করো 100 স্টুডেন্ট, আগে 100তেই ভাবো, 100 স্টুডেন্ট, তার মধ্যে 40 গেল ফুটবল, ক্রিকেট গেল 50, তাহলে বাকি থাকলো কত, 90 টোটাল, তাহলে বাকি থাকলো কত দেখো 10, তাহলে এই যে 10 দেখছো, কিন্তু এখানে এরা কি বলছে 18% স্টুডেন্ট কেউ ফুটবলও খেলে না, কেউও খেলে না, কিন্তু তোমার ডায়াগ্রাম অনুযায়ী কি বলছে যে 10% স্টুডেন্ট, তার মানে কি এইখানে আছে কি 18%, এখানে আছে কি 18% যারা কিচ্ছু খেলে না। তার মানে এখানে তোমাকে বুঝতে হবে, তোমার এই হিসাব মতো এখানে 10 হচ্ছে, কিন্তু এখানে আছে 18%, কারণ এখান থেকে তুমি বুঝে গেলে যে এই যে 8টা থাকছে, মানে 18% তো খেলে না, এটা বলেই দিয়েছে, কিন্তু 10% তুমি হিসাব মতো পাচ্ছ, তার মানে 10 থেকে তুমি যদি বাদ দাও তাহলে 8% স্টুডেন্ট দুটো খেলায় খেলে। তার মানে এখানে তোমার থাকবে কত, ভালো করে বোঝো, এখানে থাকবে তোমার 8%, এখানে থাকবে তোমার 8%। এইবার যখনই এখানে 8% হয়ে যাবে তখনই তোমার কি হবে, যে তার মানে শুধু ফুটবল খেলে 32%, শুধু ক্রিকেট খেলে 42%। এইবার তুমি টোটাল একটা ডায়াগ্রামকে যদি ভাবো যে 100% হলো কিনা, তুমি দেখো 32 + 8 + 42 + 18, দেখো এখান থেকে এইটুকুনি 40, এখান থেকে এইটুকুনি 60, কত তো 100%। ভালো করে দেখে নাও, তুমি আগে কি করলে, টোটাল তোমার যা সামনে দেওয়া আছে এই পার্সেন্ট যোগ করলে 10%, তাহলে তোমার হিসাব মতো 10% কেউ খেলে না। যদি এরা 10% বলতো তাহলে এটাই হিসাব হতো যে শুধু এ খেলে শুধু ও খেলে, এরা দুজনে মার্চ করে খেলে না, কিন্তু এখানে বলে দিয়েছে কি যে 18% খেলে না, তার মানে এখানে তুমি 18%কেই দিতে পারবা, তার বেশি দিতে পারবা না। তার মানে তোমার এখানে 10%-এর মধ্যে, তার মানে 18% যদি এখানে থাকে তাহলে 8% কোথায় থাকবে, এখানে থাকবে। 8% কোথায় থাকবে, এখানে থাকবে। এই জায়গাটা ভালো করে দেখে নাও, তার মানে 10 এখানে, এখানে 8, এখানে 18, এখান থেকে হিসাব হলো যে 10% তো খেলে না, 10% তো কিছু খেলে না, তার মানে 8% কোথায় যাবে, কিছু তো খেলে, তার মানে কিছু খেলে মানে কি দুটোই খেলে। ছ নম্বর কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটি কোশ্চেনই আমি বেছে বেছে ইম্পর্টেন্টই খুঁজি, কিন্তু যেগুলো বলি খুবই ইম্পর্টেন্ট সেগুলো পরীক্ষায় খুব আসে। দেখো বলছে একটা স্কোয়ার মানে আগে জানতে হবে স্কোয়ার মানে কি, বর্গক্ষেত্র। যখনই স্কোয়ার বলছে দেখো তখন তার সাইড বলছে, তখন কিন্তু লেন্থ আর ব্রেথ বলে না। লেন্থ কখন বলে, রেক্ট্যাঙ্গেলের লেন্থ বলে, কারণ কি ওর দৈর্ঘ্য হয় প্রস্থ হয় ব্রেথ হয়, কারণ একটা বড় হয় আর একটা ছোট হয়। কিন্তু স্কোয়ারের সব সাইড মানে সব দিক সমান, এখানেও যায় এখানেও যায় এখানেও যায় এখানেও যায়, তাহলে চারটে দিকই সমান হয়, ওই জন্য সাইড বলে। তাহলে একটা সাইড যেহেতু 25% বেড়েছে, তাহলে তার এরিয়ার কি পরিবর্তন হবে সেইটা বলতে চাইছে এরা, এরিয়ার কি বাড়ছে সেটা বলতে চাইছে। তাহলে আগে ভাবো যে কোনো কিছুর এরিয়া বার করতে গেলে আমরা কী করি, লেন্থ আর ব্রেথ গুণ করি, কিন্তু যেহেতু এখানে স্কোয়ার তাহলে তার দুটোই বাহু, মানে যদি তুমি দুটোই এল ধরো তাহলে এল ইন্টু এল মানে এ স্কোয়ার, বা এ যদি ধরো তাহলে এ ইন্টু এ মানে এ স্কোয়ার। তুমি ওসব দরকার নেই, তোমাকে সহজ উপায় বলি। তাহলে তুমি মনে করো একেও বাড়াতে হবে একেও বাড়াতে হবে, তাহলে আমাদের যে ছোটোবেলার একদম পাতি হিসাব, দুটো জিনিস বাড়লে তোমাদেরকে কী শিখেছিলাম, মোটের ওপর কী বৃদ্ধি পায়, তাহলে কী শিখেছিলাম, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100, এটা হলো টোটাল পার্সেন্ট বৃদ্ধি পাওয়া,
এই ফর্মুলায় ফেলে দিবা। যেহেতু দুটোই একই বাহু, তাহলে কি করবা, 25 যোগ 25 যোগ 25 গুণ 25 বাই 100, তাহলে এখান থেকে কী আসছে 50 যোগ এখান থেকে 625 বাই 100, এটা হবে 50 প্লাস 6.25, মানে একবারে বলে দিবা 56.25, এত পার্সেন্ট। একদম সহজ অঙ্ক, এত বড় অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু অনেকে বলতে পারে যে আমি এইভাবে বুঝতে পারছি না, তাহলে অনেকে এক্স ধরে করতে পারো। এক্স ধরে অঙ্ক বড় হয়। দেখো এখান থেকেই তোমাকে শিখিয়ে দিচ্ছি কী করে করো। দেখো দেখো মনে করো আগে বাহু ছিল এ, তাহলে ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার। তাহলে এখন বাহু হলো কি বলো, 125/100 ইন্টু এ, কারণ কি বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা কাটলে 5, এটা কাটলে 4, তাহলে কি হচ্ছে 5a/4, 5a/4। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার, তাহলে কি হবে 25a²/16। তাহলে আগে থেকে এখন বৃদ্ধি পেয়েছে, তাহলে কত বৃদ্ধি পেয়েছে এটা থেকে তুমি বাদ দেবে। দেখো এটা থেকে এটা বাদ দিলে হবে তোমার 9a²/16, এটা বৃদ্ধি। তাহলে শতকরা বৃদ্ধি কি 9a²/16 বাই আগে কি ছিল a² ইন্টু 100%। এবার এখান থেকে a² কেটে দাও, এখান থেকে 9/16 ইন্টু 100 করো, 4 দিয়ে কাটো, এখানে 4, এখানে 25%, 9×25 225/4, এটা হবে 66.25%। কিন্তু এত বড় করার কোনো প্রয়োজন নেই, তাই জন্য বলবো তুমি একবারে এই সূত্র ধরবা, এই সূত্র ধরে করবে। এখানে রেক্ট্যাঙ্গেলও হয়, ট্রায়াঙ্গেলও হয়, তোমার হচ্ছে স্কোয়ার হয়। স্কোয়ারে যেহেতু দুটো সমান, দেখো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি বলবে, কোনো সময় বলবে যে লেন্থ 10% বাড়ানো হলো, ব্রেথ 5% কমানো হলো, তাহলে 5 কমানো মানে মাইনাস, যেহেতু একটা বাড়া একটা কমা মানে এটা মাইনাস, তখন এটা গুণ করবে বা এখানে 100 লিখবে। তাহলে এই দুটোর মধ্যে আগে হিসাব করে নেবে 5, এখান থেকে দেখো হিসাব করবে, দেখো এখান থেকে 10, এখান থেকে এটা কেটে দেবে 2, মানে 0.5, তাহলে এখান থেকে হবে 4.5 বৃদ্ধি। প্লাস বেরোলে বৃদ্ধি, মাইনাস বেরোলে লস। তাহলে তোমাকে এই দুটো শিখিয়ে দিলাম। এখান থেকে যে সূত্রই দিক, রেক্ট্যাঙ্গেল দিক আর স্কোয়ার দিক না কেন, তুমি কি করবা, বৃদ্ধি বলে প্লাস দিয়ে লিখবা, বিয়োগ বলে মাইনাস দিয়ে লিখবা। যদি একটা বৃদ্ধি একটা লস থাকে তাহলে এখানে অবশ্যই মাইনাস হবে, এই জায়গাটা মাথায় রাখবা। যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়। দেখো দু রকমভাবে করলাম। কেউ যদি মনে করো যে অঙ্কটাকে মেইনলি ডিটেলসে সলভ করবে, তাহলে ধরবে কি সাইড সমান এ, তাহলে সাইডের যেহেতু এরিয়া সমান সাইড গুণ সাইড স্কোয়ার, তাহলে যদি 25% বৃদ্ধি পায় তখন বাহু কী দাঁড়াচ্ছে এইটা, তাহলে এরিয়া কী দাঁড়াচ্ছে এইটা, তাহলে এরিয়ার বৃদ্ধি কত এইটা, তাহলে এরিয়ার পার্সেন্টেজ বৃদ্ধি কত, বৃদ্ধি বাই আগের এরিয়া গুণ 100%, এইটা। দেখো 7 নম্বর কোশ্চেনটা চলে আসলাম। 7 নম্বর কোশ্চেনটা একটু জটিল, কিন্তু আমি তোমাকে বলবো একদম সহজ মনে হবে, কঠিন মনে হবে না, 100% কঠিন মনে হবে না। আগে ভালো করে বোঝো। বলছে এ অ্যান্ড বি আর টু ফিক্সড পয়েন্ট, মানে এ এবং বি দুটো ফিক্সড পয়েন্ট 5 সেমি অ্যাপার্ট। এর মানে কি, মানে এ আর বি দুটো পয়েন্ট যাদের মাঝখানে দূরত্ব হচ্ছে 5 সেমি। ভালো করে দেখো, তাদের মাঝখানে দূরত্ব হচ্ছে 5 সেমি। বলছে সি ইজ এ পয়েন্ট অন এ বি, মানে সি হলো এ বির ওপরে একটা পয়েন্ট। কি পয়েন্ট, সাজ দ্যাট এসি সমান 3, মানে মিডিলে না এদিকে না, এসিটা বড়, মানে সি একটা পয়েন্ট যাদের মধ্যে দূরত্ব হচ্ছে কি অ্যাপার্ট 3 সেমি, 3 সেমি, লেন্থটা বলে দিচ্ছে 3 সেমি। বলছে দ্য লেন্থ অফ এসি ইনক্রিজড 6%। এবার তো তুমি আরামে করতে পারবা যে এসির লেন্থ যদি 6% বৃদ্ধি করা হয় তাহলে কি হবে, এসির দূরত্ব 6% বৃদ্ধি মানে 106/100, কোনো অসুবিধা নেই, 6% বৃদ্ধি করে দিয়েছো। তুমি যদি হিসাব করো, তুমি আগে গুণ করে দাও, এখানে কাটাকুটি করবো না, সহজ হবে, গুণ করে দেখো 3 × 6 = 18 আর 3 নিচে আছে 10, 100,
তাহলে এখানে হবে 3.18। তাহলে এখন নতুন দূরত্ব হলো কত, এসির দৈর্ঘ্য হলো কত 3.18, আগে কত ছিল 3। তাহলে এটার মধ্যে দূরত্ব কিন্তু বাড়ায়নি, দেখো বলেছে এটা যা আছে তাই থাকবে, তাহলে সিবি কতটা ডিক্রিজ হবে। তাহলে তুমি ভাবো এইটা 3 ছিল, তাহলে এটা একটু বেড়ে যাবে, তাহলে 3.18 হবে, মানে এটা বেড়ে যাবে, কিন্তু দূরত্ব তো একই, তাহলে এটা বেড়ে যাওয়া মানে কি এটা ডিক্রিজ হবে। তাহলে আলটিমেটলি ডিক্রিজ কত হবে, সেই তো 0.18। তো এ যেমন বাড়ছে তেমনি এ কমছে, তার মানে তোমার বিসি 0.18 সেমি কমছে। তাহলে কতর ওপর কমছে, আগে ছিল 2, এখন কত কমছে 0.18। তাহলে পার্সেন্টেজ হিসাব করছি, তাহলে এখন কমছে কত 18, আগে ছিল কত 2। তাহলে এখান থেকে 100 দিয়ে গুণ করে দাও, কোনো সমস্যা নেই। তাহলে এবার 2 দিয়ে কেটে দিতে পারো এখানে, এখান থেকে দুটো শূন্য করে সরিয়ে দাও, তার মানে এটা হয়ে যাবে 9%। তাহলে কী হবে, লেন্থ কতটা ডিক্রিজ হবে 9%। দেখো 8 নম্বর কোশ্চেনটা দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি পরীক্ষায় এসেছিলো। যা যা কোশ্চেন আসছে সবই এসএসসি, রেলওয়ে, এখান থেকে বেছে বেছে নিয়ে আমি করাচ্ছি তোমাদেরকে। আমি বলেছিলাম ইংরেজিতে করাবো, বাংলায় সলিউশন করে দেবো, তাই সেরকমই করাচ্ছি। আস্তে আস্তে যখন সেট দেবো সেখানে বাংলা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও থাকবে। তা আগে দেখো কি বলছে, বলছে ইন 50 গ্রাম অ্যালয়, অ্যালয় মানে সংকর, মানে দুটো ধাতুর মিশ্রণকে সংকর বলে। যেমন 50 গ্রাম অ্যালয় মানে সংকর ধাতু আছে, যেটা কী কী দিয়ে তৈরি, গোল্ড আর সিলভার দিয়ে। কী কী দিয়ে তৈরি, গোল্ড প্লাস সিলভার, সিলভার দিয়ে তৈরি। বলছে দ্য গোল্ড 80% বাই ওয়েট, মানে যে ওয়েটটা থাকবে, ধরো 100 কেজি, 100 কেজি যদি থাকে তার মধ্যে 80 কেজি থাকবে গোল্ড, ঠিক আছে গেল। বলছে হাউ মাচ গোল্ড শুড বি মিক্সড দিস অ্যালয়, মানে এর মধ্যে যদি আরও কিছু পরিমাণে, মানে কত পরিমাণে যদি গোল্ড মেশাচ্ছ সেটা বলিনি, সেইটা বার করতে হবে যে কত পরিমাণে গোল্ড যদি মেশাও তাহলে গোল্ডের ওয়েটটা হয়ে যাবে 95%। মানে তখন এই 100 কেজি থেকে 100 কেজির মধ্যে 95 কেজি গোল্ড হয়ে যাবে, বাকি 5 কেজি থাকবে সিলভার। তাহলে সেই কত কেজি মেশাতে হবে তবে এই 95% আসবে, সেটা বার করতে বলেছে। কত গ্রাম বা কেজি যাই হোক, গ্রাম যেহেতু এখানে আছে গ্রাম মেশাতে হবে। তাহলে সবার আগে তোমার কি করণীয় থাকবে, তোমার করণীয় থাকবে কি, এইখানে এই যে দেখতে পাচ্ছ 50 গ্রামের মধ্যে কতটা গোল্ড আছে বের করে নেওয়া। তাহলে কি করলে 50 গ্রামের মধ্যে তুমি সলিউশন করছো, এখান থেকে ভালো করে দেখো, সলিউশন করছো 50 গ্রামের মধ্যে গোল্ড বার করছো, আগে গোল্ড বার করছো। ধরো গোল্ড সমান তাহলে কী হয় 50 × 80% যেহেতু আছে, তাহলে 80/100 কেটে দিলে 40 গ্রাম গোল্ড আছে। তাহলে সিলভার কত আছে বলো, সিলভার আছে 10 গ্রাম। কেন বলো তো, 50 গ্রামের মধ্যে যদি 40 গ্রাম গোল্ড থাকে তাহলে সিলভার তো 10 গ্রামই থাকবে, ঠিক আছে 10 গ্রাম থাকলো। এবার বলছে হাউ মাচ অ্যাড বা মিক্সড গোল্ড, তাহলে কত গোল্ড মিক্স করছো তুমি জানো না, মনে করো এক্স গোল্ড মিক্স করছো, হ্যাঁ। তাহলে গোল্ড মিক্স করার পরে তার একটা সলিউশন তৈরি হয়েছে, সেই সলিউশনে কি বলছে যে 95% গোল্ড আছে। কত পার্সেন্ট গোল্ড আছে, 95% গোল্ড আছে। তাহলে এখান থেকে তুমি দুইভাবে করতে পারো, 95% যদি গোল্ড থাকে তাহলে বাকিটা কি আছে, সিলভার আছে। তাহলে এখানে সিলভার কি 10, তাহলে এই 10 তো সিলভার বদলায়নি, যা আছে তাই, কিন্তু এখানে কি হয়েছে 95 গোল্ড, তাহলে বাকিটা কি সিলভার। দুজনের অনুপাত সমান করে দিচ্ছি, আর কিচ্ছু না। এখান দিয়ে কেটে দিচ্ছি 19, এই 10 এখানে ভাগ আছে, ওইদিকে গেলে কী হবে গুণ হবে। এখানে এই দুটো যোগ আছে, আর এক লাইন করতে চাইলে করে দাও। তাহলে যোগ থাকলে এই 40 ওদিকে গেলে কী হবে বিয়োগ হবে। তাহলে 190 বিয়োগ 40 সমান 150 গ্রাম। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সহজ একদম, ভাগার ছোটোবেলাকার নিয়ম। গোল্ড বার করলে 40-10, এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে। এই জায়গাটা আমি কি করেছি, এই জায়গাটা ভালো করে দেখো, এখানে আমি কিছুই করিনি, এখানে করেছি কি গোল্ড আর সিলভারের অনুপাত করেছি, গোল্ড আর সিলভারের অনুপাত করেছি। গোল্ড কত 40 + x নতুন গোল্ড, আর সিলভার তো যা ছিল তাই। কিন্তু এখানে কি করেছি, এখানে তুমি ভাবছো দাদা এখানে 95% নিচে 100 নেই কেন, কারণ কি এখানে 95%কে যদি তুমি 100তে ভাবো তাহলে 95 হচ্ছে গোল্ড, 5 হচ্ছে সিলভার, সেটা ভেবেছি। তাহলে এই তো যেখানে সিলভার করেছি সেটা এখানেও সিলভার করেছি, তাহলে 95/5 কাটাকুটি করেছি 19, 10 যেহেতু এখানে ভাগ আছে ওদিকে গেলে গুণ হবে 190,
এক্সের সঙ্গে 40 যোগ আছে, ওদিক গেলে বিয়োগ হবে, তাহলে 150 অ্যান্সার। ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। যত বড় দেখতে মনে হচ্ছে অঙ্ক কিন্তু তত বড় নয়, সহজ। দেখো তোমাদের আজ লাস্ট কোশ্চেনে চলে আসলাম। কি বলছে ভালো করে বুঝে নাও অঙ্কটা। আগের দিন এই সেম অঙ্ক করিয়েছিলাম, কিন্তু সেখানে পার্সেন্টেজ চেয়েছিল না, সেখানে কি চেয়েছিল এ বি এর চেয়ে কত বড়, বা ফার্স্ট নাম্বারটা সেকেন্ড নাম্বার চেয়ে কত পার্সেন্ট, বা ফার্স্ট নাম্বারের তুলনায় সেকেন্ড নাম্বারটি কত ছোট। কিন্তু এখানে কি চেয়েছে বাকি দুটোর অনুপাত চেয়েছে। আগে দেখো, 2 নাম্বারস আর রেসপেক্টিভলি 20% অ্যান্ড 50% মোর দ্যান এ থার্ড নাম্বার। মানে যে নাম্বারটা দেওয়া আছে, একটা থার্ড নাম্বার আছে, ধরো থার্ড নাম্বার যেটা আছে, ধরো থার্ড নাম্বার থেকে কি বলছে যে 2 নাম্বারস আর রেসপেক্টিভলি 20% অ্যান্ড 50% মোর দ্যান থার্ড নাম্বার। তাহলে থার্ড নাম্বারের থেকে দুটোই বড়। তাহলে থার্ড নাম্বারকে যদি তুমি ভাবো যে 100, থার্ড নাম্বারকে ভাবলে 100, তাহলে সেকেন্ড নাম্বার আর ফার্স্ট নাম্বার দুটো আছে। সেকেন্ড নাম্বার আর ফার্স্ট নাম্বার যখনই দুটো থাকবে, দুটো কালার দিয়ে দেখাচ্ছি, দেখো। তাহলে বলছে এটা 120, ওটা কি বলবে ওর চেয়ে বেশি 150। তাহলে বলছে যে দ্য নাম্বারস আর রেশিও, এই 2 নাম্বারসের রেশিও বার করতে বলেছে। রেশিও মানে এখানে যত বাড়ুক এখানে যত বাড়ুক, কাটাকুটি করে যা হবে সেটাই উত্তর। তাহলে তুমি এখান থেকে অনুপাত করে দাও। তাহলে এখান থেকে কেটে দিলে এটা কত হচ্ছে 3 দিয়ে কাটছে, ধরো 5, এখানে 4, 5:4, এটাই অ্যান্সার। ভালো করে দেখে না, দ্য 2 নাম্বারস আর রেসপেক্টিভলি 20% অ্যান্ড 50% মোর দ্যান এ থার্ড নাম্বার। দ্য থার্ড নাম্বার, ধরো এটা থার্ড নাম্বার থেকে একটা 20% বড়, একটা 50% বড়। তুমি মনে করলে এখানেও করতে পারতে, অসুবিধা নেই। এখানে তুমি লিখতে পারতে যে 150, এখানে 20, অনুপাতে আগে পরে হতো, ওতে কোনো অসুবিধা নেই। যেহেতু এখানে বলেছে দিস নাম্বারস আর রেশিও, এই দুটো নাম্বার রেশিও, সে আগে থাকতে পারে পরে থাকতে পারে, এতে নিয়ে কোনো সমস্যা নেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। মানে এটা অবশ্যই দেখো, এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। নতুন চ্যানেল, তোমরা যদি সাবস্ক্রাইব করো তবে আমার নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে। থ্যাংক ইউ।